উনি পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে কি সব আনছেন তো? উনি ভেবে নিন যে এটা 1975-76 ভারতবর্ষ নয়, এটা 2024 ভারতবর্ষ। বেশি বাড়াবাড়ি করলে সামলাতে পারবেন তো উনি? ওনাকে প্রথমের দিকে আমার মনে হয়েছিল যে উনি হয়তো একজন ধর্মনিরপেক্ষ মানুষ, হয়তো কোনো ধর্মান্ধতা ওনার মধ্যে নেই। দেখি এ সুরির সাক্ষী মাতাল, একেবারে মাতালদের মাতলামো কাটলে যেরকম তারা বুঝে যায় যে যা করেছিল ভুল করেছিল, ওনার এই ক্ষমতার মাতলামো কাটলে উনিও বুঝে যাবেন আগামী দিনে যে বাংলাদেশে যদি হিন্দুদের উপর নির্যাতন হয় তার রিয়াকশন কিন্তু ত্রিপুরা, তার রিয়াকশন পড়তে পারে মেঘালয়ে, তার রিয়াকশন পড়তে পারে পড়বেই আসামে, এবার তার রিয়াকশন পড়বেই পশ্চিম বাংলায়। তাহলে ভারত সরকার কি একেবারে চোখ বন্ধ করে বসে থাকবে? জানুয়ারি 20 পরে সরকারটা থাকবে? কয়েকদিন আগে ইউনূসের সরকারে 100 দিন হলো, 200 দিন দেখবে তো এই সরকারটা? যদি সরকার এটাকে বলে 200 দিন দেখবে এই সরকার? তোমার মনে হয় কখনো? আর ভারতকে বলবে, ভারত সুসুর করে হাসিনাকে তুলে দেবে মামার বাড়ি, নাকি মামার বাড়ির আবদার? ভারতবর্ষ কি একটু বোঝাও। ওরা ভাবে লাঠি দিয়ে যদি ভারতবর্ষকে দমন করবে। ভারতবর্ষের হাতে নিউক্লিয়ার ওয়েপন আছে, একটু ভালো করে বোঝো। ভারতবর্ষের হাতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, যেটা এখান থেকে 5000, 6000, 8000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে। তোমার তো এটা কয়েক 1-1.5 কিলোমিটার, তাও লাগবে না, কয়েকশো কিলোমিটার। ওটা ব্রাহ্মসী যথেষ্ট নিকেশ করে দিতে। কিন্তু ভারত কখনো করে না, করবেও না। না, সংঘাত শুরু হয়েছে সেটাই বলবো না, তার কারণ হচ্ছে ভারতের সঙ্গে সংঘাত শুরু করে 2 মিনিট টেকার ক্ষমতা বাংলাদেশের নেই, বা ওদের এখনকার যে যিনি মুখিয়া হয়েছেন মোহাম্মদ ইউনূসের নেই। সুতরাং ওই সংঘাতের কথা আমি বলবো না। আমার কথা হচ্ছে যদি উনি চান ওনাকে 100 জন হিন্দু অধ্যাপক শিক্ষকের আমি লিস্ট দিতে পারি, ওনার কাছে যদি লিস্ট না থাকে, যাদের মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে চাকরি থেকে, যারা লয়ার, কিছুদিন আগে একজন লয়ার ইয়ে করতে গিয়েছিলেন, তাকে পিটিয়ে বার করে দেওয়া হয়েছে, হিন্দুদের ঘরবাড়ির ওপর আক্রমণ হয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জ উদ্বেগ প্রকাশ করেছে। সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এবং তিনি আগামী যে ক্যাবিনেট তৈরি করছেন এবং তার সঙ্গে যাদের বিভিন্ন জায়গায় বসাচ্ছেন, বিশেষত তুলসী গাবার্ড এবং আরো অনেকে, তারা প্রচন্ড উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে যেভাবে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। তাই সবাই মিথ্যে কথা বলছেন আর উনি সত্যবাদী যুধিষ্ঠির, এটা মনে করার কোনো কারণ নেই। আসলে উনি পাপটাকে ঢাকার চেষ্টা করছেন। ওনার যে ব্যর্থতা, যে অন্যায় উনি করছেন, যে পাপ উনি করছেন, সেইটাকে উনি ঢাকার চেষ্টা করছেন। এবং এটা হচ্ছে পরিষ্কার পাকিস্তানের মদতে। উনি পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে কি সব আনছেন তো? উনি ভেবে নিন যে এটা 1975-76 ভারতবর্ষ নয়, এটা 2024 ভারতবর্ষ। বেশি বাড়াবাড়ি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ভারতবর্ষেরও রয়েছে। একটু অপেক্ষা করতে হবে ওনাকে, উনি কতটা বাড়ছেন সেইটা হয়তো বেড়ে যান, তারপরে না লক্ষ্য করা যাবে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের হিন্দুরা ওখানে নিজেরাই আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। এতদিন পর্যন্ত হিন্দুরা খালি মার খেয়ে যেত, প্রতিবাদ করতো না, এবার কিন্তু প্রতিবাদ করছে। এই প্রতিবাদের জোয়ার কোথায় যায় তাকে দেখতে হবে। শুরু হয়েছে চট্টগ্রাম থেকে, পরের মাসে সম্ভবত বা এই মাসে শেষে ঢাকায় হবে। এবার হিন্দুরাও কিন্তু ওখানে প্রবল প্রতিরোধের পথে যাচ্ছে। দেশটাকে সামলাতে পারবেন তো উনি? সামলানোর প্রশ্নটা যখন তুললেন স্যার, তখন আর একটা বিষয় আসে যে মাত্র 17 কোটির একটা দেশ, একেবারে ছোট্ট দেশ, তার বিরুদ্ধে কিন্তু সুর চড়াচ্ছে এত বড়, মানে 100 কোটির ওপরে দেশ ভারতবর্ষ তো আছেই, তার সঙ্গে আমেরিকা সুর চড়াচ্ছে, সংগঠিত জাতিপুঞ্জ তারা সুর চড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে টরন্টো, সাউথ কোরিয়া এবং লন্ডন, সব জায়গাতে কিন্তু হিন্দুরা ভীষণভাবে এই বিষয়ে প্রতিবাদ চালাচ্ছে। এতগুলো দেশ, তাদের চাপ, তার সামনেও তিনি বলছেন যে ভারত মিথ্যা কথা বলছে, তার সামনেও তিনি বলছেন সবই অতিরঞ্জিত। এর একাধিক কারণ হতে পারে। আমি আগে যেটা উল্লেখ করলাম, এটা উনি এখন নতুন এক বুদ্ধিদাতা পেয়েছেন পাকিস্তান, এবং এখনো পর্যন্ত ওই আমেরিকান ডিপ স্টেট, যাদের আয়ু মোটামুটি ফুরিয়ে এসছে, ডিসেম্বরেই শেষ, জানুয়ারি 20 থেকে ডোনাল্ড ট্রাম্প দায় নেবেন। ন্যাচারালি তাদের হয়তো বুদ্ধি পাওয়া এক। দ্বিতীয় কথা, উনি পরিষ্কার বুঝে গেছেন যে ওনার সময় ফুরিয়ে এসছে, ওনাকে চলে যেতে হবে। ফলে যেহেতু চলে যেতে হবে, ন্যাচারালি এখন যা খুশি তাই বলে দিই, আর ভবিষ্যতে আমার কি হবে, এইটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে অনভিজ্ঞতা। যে কোনো রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে সেই ঘটনা, তার কি পরম্পরা, কি ঘটেছে না ঘটেছে, তার সরকার কি ব্যবস্থা নিয়েছে, এগুলো সবই বলে থাকে। এটাই হচ্ছে একজন যোগ্য এবং অভিজ্ঞ রাজনীতিবিদ এবং স্টেটসম্যানের কাজ। এই ভদ্রলোকটা একটা সুদখোর মহাজন। এ তো মানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নাকি একে সুদখোর বলে ডাকে, যা শুনেছি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এনার কাজ হচ্ছে ওই গ্রামীণ ব্যাংক নামক একটা ব্যাংক কি সব বানিয়েছিলেন, এবার ওই স্বল্প ইয়েতে
অল্প টাকা তিনি ধার দিতেন এবং সুদে খাটাতেন টাকা, ফলে সুদখোরি বুদ্ধিটা তো ওনার মাথায় রয়েছে। আর উনি যদি এত পুরুষ হবেন, বীর পুরুষ হবেন, দেশ ছেড়ে পালিয়েছিলেন কেন? ভয়ে। যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তখন তো দেশ ছেড়ে ওনাকে পালাতে হয়েছিল, এক গাদা তার বিরুদ্ধে মামলা ছিল। সুতরাং ওনাকে প্রথমের দিকে আমার মনে হয়েছিল যে উনি হয়তো একজন ধর্মনিরপেক্ষ মানুষ, হয়তো কোনো ধর্মান্ধতা ওনার মধ্যে নেই। দেখি সুরির সাক্ষী মাতাল একেবারে, ওখানকার যত ধর্মান্ধগুলো জুটেছে উনি তার সাক্ষী হয়ে দেখা দিচ্ছেন। ফলে এই সুরির সাক্ষী মাতাল ছাড়া আর বলার কোনো জায়গা নেই। এইটুকু বলি, মাতালদের মাতলামো কাটলে যেরকম তারা বুঝে যায় যে যা করেছিল ভুল করেছিল, ওনার এই ক্ষমতার মাতলামো কাটলে উনিও বুঝে যাবেন আগামী দিনে। স্যার, তাহলে বাংলাদেশ, আপনি একটু আগে বললেন যে বাংলাদেশের হিন্দুরা নাকি এখন সংগঠিত হচ্ছে এবং বাংলাদেশের হিন্দুদের পার্সেন্টেজটা কমে কমে এখন মাত্র 8%, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি আরও কম, আপনিই বলেছিলেন এক সময় আমাদের ইন্টারভিউতে। তো সেখানে হিন্দুরা সংগঠিত হচ্ছে, তাহলে কি বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎটা কীরকম হতে পারে? এবং দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, ইসকন কি তাহলে এই পতনের ক্ষেত্রে, মানে এই ইউনূস সরকারের পতনের ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে? দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিই। প্রথমেই বলি, ইসকন কোনো রাজনৈতিক ব্যাপারে জড়ায় না। আমি ইসকনের সদস্য নই, কিন্তু সংগঠনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তারা শ্রী চৈতন্যের এবং শ্রীকৃষ্ণের যে ভাবনা, সেগুলোকে ওরা প্রচার করে। খুব একটা রাজনীতি থাকে বলে তাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আমি কিন্তু দেখিনি। আমি এখানে ইসকনের যে মন্দিরগুলো রয়েছে, বিশেষত মায়াপুরে গেছি, আমার বেশ ভালো লেগেছে। একটা ভক্তি মার্গের জায়গা ওনারা তুলে ধরেন, ভালো। তাই ইসকন এখানে অনুঘটকের কাজ করবে বলে আমি অন্তত মনে করি না। ওরা রাজনীতি করে না। কিন্তু আবার এটা ঠিক, বাংলাদেশে হিন্দুদের এই যে পুনর্জাগরণ, এই পুনর্জাগরণটাকে আমি একটু অন্য চোখে দেখতে চাইছি। দেখো, 1947-এ যখন দেশ ভাগ হয়েছিল, তখন ওই অঞ্চলে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 22.5 থেকে 23%। কমতে কমতে অনেকে মনে করে আজকে 8%-এ দাঁড়িয়েছে। এখন এই সংখ্যাটা কত সে নিয়ে একটা বিতর্ক আছে। অনেকেই বলে সংখ্যাটা একটু বেশি হবে, 10%-এর বেশি হতে পারে, 12% হতে পারে। কেউ বলে সংখ্যাটা কম হতে পারে, 7% হতে পারে। তাই যতক্ষণ না কোনো অথেন্টিক খবর পাবো ততক্ষণ আমি ধরবো না। আমি আগের যে আদমশুমারি হয়েছে সেই অনুযায়ী ধরবো যে বাংলাদেশের হিন্দুদের সংখ্যা 8%। তা 8% তো কম না। বাংলাদেশ যদি 17-18 কোটি দেশের মানুষ হয়, তার 8% তো অনেকটাই, এতগুলো মানুষ সেখানে। কিন্তু যে অ্যাটিটিউডিনাল চেঞ্জ যাকে ইংরেজিতে বলে, আমি সেটা সাম্প্রতিককালে লক্ষ্য করছি। দেখা, এর আগে হিন্দুদের উপর ভয়াবহ অত্যাচার হয়েছে, হিন্দুরা দেশ ছেড়ে পালিয়ে এসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অর্থনীতির অধ্যাপক, তিনি বই লিখেছিলেন, বরকতুল্লাহ সাহেব, তিনি বলেছিলেন যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যেতে পারে। তার নিজের লেখা বই, তিনি একজন মুসলিম ভদ্রলোক বইটা লিখেছিলেন। ফলে হিন্দুদের এই যে দেশ ছেড়ে চলে আসা, ভয়ে থাকা, সেইগুলোই যেন হিন্দু সমাজের একটা বৈশিষ্ট্য হয়ে গিয়েছিল বাংলাদেশের হিন্দু সমাজের। কিন্তু অতি সম্প্রতি আমি দেখতে পাচ্ছি হিন্দুদের মধ্যে একটা পুনর্জাগরণ ঘটেছে। জাগরণটা কি? যে আমরা যত মার খাবো তত ওরা মারবে, আমরা যত কাঁদবো ওরা তত কাঁদাবে। তাই এবারে হিন্দুদের মধ্যে একটা অন্য বিষয় এসছে, সেটা হচ্ছে এবার একটু রুখে দাঁড়াই না, প্রতিবাদ করি গণতান্ত্রিক পথে। গণতান্ত্রিক পথেই প্রতিবাদ শুরু করেছে, যা আমরা 2 সপ্তাহ আগে দেখেছিলাম চট্টগ্রামে, আবার রংপুরে হতে যাচ্ছে এবং শেষ ওদের প্রতিবাদটা, এই সিরিজটা শেষ হবে ঢাকাতে। লক্ষ লক্ষ মানুষের সেখানে একটা সমাবেশ ঘটবে, গোটা পৃথিবীতেও মানুষ দেখতে পাবে যে হিন্দুরাও কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এবং তার সঙ্গে আরেকটা বিষয় বলি, ঢাকার বা বাংলাদেশের হিন্দুদের কথা, বাঙালি হিন্দুদের কথা ভাবার দরকার ছিল বাংলার হিন্দুদের, পশ্চিম বাংলার হিন্দুদের। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওখান থেকে যারা মার খেয়ে এসছে, কেউই সেখানকার কথাগুলো খুব একটা তুলে ধরেনি। আমি একাধিক নাম বলতে পারি, সুনীল গঙ্গোপাধ্যায়, তার তো বাংলাদেশের বাড়ি ছিল নাকি দখল হয়ে গেছে। তিনি তো বাংলাদেশ থেকে চলে আসা মানুষদের তার নিজের কথা নানাভাবে বলেছেন। কেন এসেছেন কেন বলেননি? ওখানকার সংখ্যাগুরু মুসলিমদের ভয়ে ওনার পরিবার যে পালিয়ে এসেছিল বলেননি। কেন বলেননি? মাথায় বামপন্থা ঢুকেছিল, তাই কাজটা এত ঢুকে গেছিল মনে হচ্ছে, একসময় তাই ছিল। ঋত্বিক ঘটক অসাধারণ সিনেমা সব বানিয়েছেন, তার পরিবারও ওখান থেকে পালিয়ে এসছে সংখ্যাগুরুদের ভয়ে, সংখ্যাগুরু মুসলিমদের ভয়ে। তার একটা ছবিতে তিনি উদ্বাস্তু জীবনের যন্ত্রণা দেখিয়েছেন। কেন ঘটলো দেখিয়েছেন? একবার কিচ্ছু দেখাননি কোথাও। একটা এদের কারণ একটাই, এই যে অদ্ভুত একটা লেফট লিবারেল যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল, যে ওখানে দেশত্যাগের জন্য মুসলিমদের দায়ী করো না,
সেই গলা মিলিয়েছিলেন আরেকজন, তিনিও আরেক নাকি নোবেল প্রাইজ প্রার্থী, ইকোনমিক্সে নোবেল বলে কিচ্ছু হয় না, নোবেল স্মৃতি পুরস্কার হয়, তার নাম অমর্ত্য সেন। তিনি একটা অদ্ভুত মন্তব্য করেছিলেন, বাংলাদেশে হিন্দুদের চলে আসার পরে ওখানে নাকি এই যে ভূমি সংস্কারটা ন্যাচারালি হয়ে গেছে। আমি জানি না কোথাকার কোন পণ্ডিত উনি, ওনার পাণ্ডিত্য নিশ্চয়ই থাকতেই পারে, আমি বলতে পারবো না, আমি ইকোনমিক্স ভালো বুঝি না, কিন্তু উনি এটা বলেছিলেন। এবং একবারও ওখানে যে হিন্দুদের ওপর নিপীড়ন হয়ে একবার এই লোকটির মুখে শোনা গেছে, দীর্ঘ সময় কংগ্রেস ক্ষমতায় ছিল, প্রতিবাদ হয়নি। 64 সালে যখন ওখানে হিন্দুদের কচু কাটা হচ্ছে, একটা রটনা রটেছিল যে জম্মু ও কাশ্মীরের একটা মসজিদ থেকে নাকি একটা জিনিস চুরি গেছে, অর্থাৎ জম্মু ও কাশ্মীর থেকে, ওটা মিথ্যে কথা রটানো হয়েছিল, যদি যেত তাতে তার দোষ বাংলাদেশের হিন্দুদের কি হয়েছিল? বাংলাদেশের হিন্দুদের উপর এরকম ভয়াবহ নির্যাতন হলো কেন? বিশ্বের শত মহিলাদের ওপর তার তেমন কোনো প্রতিবাদ পশ্চিম বাংলায় হয়নি, মার খেয়ে মার হজম করেছিল। আর বামপন্থীরা তারা তো ভুলিয়েই রেখেছিল যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়। অথচ তোমাকে আমি ইতিহাস বলি, 2000, 2001, 2002 ওই সময় যখন বেগম খালেদা জিয়া ওখানে সরকার চালাতেন, কি ভয়াবহ নির্যাতন হয়েছিল জানো ওখানে হিন্দুদের উপর? হিন্দুদের একটা বড় অংশ পালিয়ে এসেছিল, রাষ্ট্রহীন অবস্থায় এখনো কেউ কেউ বাস করে, তার কোনো দেশ নেই, না বাংলাদেশ না ভারতবর্ষ। এবং হিন্দুদের যে মানে কি বলবো ব্যবসা বাণিজ্য, তার সম্পত্তির উপর সবচেয়ে বেশি আঘাত এসেছিল, একদম ক্যালকুলেটিভ ওয়েতে। ওদের লক্ষ্য একটাই থাকে, হিন্দু মহিলাদের উপর অত্যাচার করব, দুই হচ্ছে ওখানে এক ধরনের জেহাদ তৈরি করব যাতে হিন্দুরা কনভার্ট করে বা পালিয়ে আসে। স্যার তাহলে একটা প্রশ্ন বারবারই, লাস্ট লাইনটা বলেনি, আরেকটা বিষয় সেটা হচ্ছে ওদের যা যা সম্পত্তি আছে দখল করো, কারণ বাংলাদেশে জনসংখ্যা প্রচুর, সম্পত্তি কম, ফলে হিন্দুদের যে সম্পত্তি তারা কষ্ট করে যে সম্পত্তিটা করেছে সেগুলোকে হাতাও। আর এবারে আরেকটা কায়দা করেছে এই সমস্ত ধর্মান্ধ বদমাইশগুলো, সেটা হচ্ছে যে হিন্দুরা নিজের পায়ে দাঁড়িয়েছে, সরকারি চাকরি করে, অধ্যাপনা করে, স্কুল শিক্ষকতা করে, ডাক্তারি করে, তাদের ওপর ভয়াবহ অত্যাচার চালাচ্ছে। কারণ তারা তো হচ্ছে আধুনিকতার অগ্রদূত, তারা দেশটাকে আধুনিক করতে চায়। আর এই যারা পিছিয়ে পড়া অন্ধকারের জীব যেগুলো, এই ফান্ডামেন্টালিস্ট এলিমেন্ট যারা বাংলাদেশে ক্ষমতা দখল করেছে, তারা তো চায় দেশটা পিছিয়ে থাকুক। তাদের কাছে কি ডাক্তারি, কি ইঞ্জিনিয়ারিং, কি কিছু সবকিছু ওরা মনে করে লাঠি দললেই নাকি সব হয়ে যাবে, ওরা কিছু জানেও না, ফলে দেশটাকে ওরা পিছিয়ে রাখতে চায়। ওদের কাছে আধুনিকতার যা কিছু সবকিছুকেই ওরা ভয় পায়, হিন্দুদের ভয় পায়, কারণ হিন্দুরা ওখানে নিজের পায়ে দাঁড়াতে চায়। স্যার কিন্তু আপনি এক্ষুনি যেটা বললেন যে যাদের মধ্যে লেফট লিবারাল যারা, তারা সবসময় মানে উদ্বাস্তুদের দুঃখ বা যন্ত্রণার কথা দেখিয়েছে, কিন্তু তারা কখনোই দেখায়নি যে ওখানে কি কারণে হিন্দুরা উদ্বাস্তু হয়ে এলো। তো এতদিন না হয় বিষয়টা বোঝা গেছিল, বা আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে স্ট্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি যে তারা সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন, তার কারণটা আমরা জানি যে কারণ তারা ভোট চান। কিন্তু আজকে যেভাবে বামেদের অবস্থাটা আমাদের রাজ্যে শূন্য হয়ে এসছে, সেখানে দাঁড়িয়ে তারা কোন তোষণের রাজনীতির জন্য, মানে কেনই বা সংখ্যালঘু তোষণের চিন্তা করছেন যে তারা আজকে পথে নামছেন না? তারা নিজেরাও তো একদিন এই ভুক্তভোগী ছিলেন। এটা বামেদের একটা জেনেটিক ডিসঅর্ডার, বামেদের কি বলবো জেনেটিক ডিসঅর্ডার। বামপন্থীরা হচ্ছে ইসলামপন্থী, আর বামপন্থা সমান ইসলামপন্থা, আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি। বামপন্থীরা যেরকম, কারণটা কি, বামপন্থীরা দেখবে একটু এক্সট্রিম ফিলোসফি, বামপন্থীরা প্রতিবাদ করা পছন্দ করে। যেখানে যেখানে বামপন্থীরা রয়েছে তুমি প্রতিবাদ করে দেখো, চীনে গিয়ে করো না। আরে কিছু ছাত্র তোমার আমার মতো হবে, তোমার মতো ছাত্র ছাত্রী আমাদের এখানে যদি তারা ময়দানে গিয়ে বসে পড়ে, আরো বেশি গিয়ে চাই স্বাধীনতা চাই, শিক্ষা চাই, চাকরি চাই, তুমি বলবে বা আমি বলবো এদের কি কাজকর্ম নেই নাকি, যা বাড়ি যায়, এটা বলবো। তাদেরই ট্যাঙ্ক চালিয়ে মেরে ফেলতে হয়েছিল চীনে তিয়ানআনমেন স্কোয়ারে 80 দশকের শেষের দিকে, সম্ভবত 1989 সালে। কি ঘটেছিল? কারণ তারা আরো একটু স্বাধীনতা চেয়েছিল, আর কিচ্ছু চায়নি। যে তাদের মানে চাকরি অ্যাসিওর করতে হবে, সরকার যে চাকরিটা দেবে সেই চাকরি তাদের শিক্ষার সঙ্গে ইয়ে হচ্ছে না, মেরে ফেলতে হয়েছিল সোভিয়েত ইউনিয়নে। তাদের যারা প্রতিবাদ করেছে, আলেকজান্ডার সোলজেনিৎসিন এর মতো একজন লেখক, তাকে দ্বীপান্তরে পাঠানো হয়েছে, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, প্রবাসে পাঠানো হলো। আন্দ্রে শাখারভ, তার কণ্ঠপুরো রুদ্ধ করা হলো, কথা বলতে পারেননি। ডক্টর জিভাগো যিনি লিখেছিলেন, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ডক্টর জিভাগো লিখেছিলেন, আরে মনে পড়লে বলবো, তিনি, তাকে চুপ করিয়ে রাখা হলো। বরিস পাস্টারনাক, তার মুখ বন্ধ করে রাখা হলো, কারণ তারা
খোলাখুলি কিছু কিছু প্রতিবাদমূলক কথা বলেছিলেন। ফলে বামপন্থা, বিশেষত কমিউনিস্ট যারা এই যে মনে করে তারা প্রতিবাদ পছন্দ করে না, ঠিক যেরকম এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা, তারাও এক্সট্রিম ফিলোসফি, তারাও তুমি প্রতিবাদ করো তোমাকে শেষ করে দেবে, তাদের অন্যায়ের প্রতিবাদ করো তারা সহ্য করে না। ফলে এই দুটো এক্সট্রিম ফিলোসফি সবসময় গায়ে গায়ে থাকে। যতটাই কমিউনিস্টরা হিন্দু বিরোধী, যত রকম হিন্দুদের নামে মিথ্যে কথা বলে বেড়ায়, হিন্দুরা নাকি এখানে সব কাস্ট সিস্টেম চলে, এখানে অত্যাচার হয় ইত্যাদি ইত্যাদি, সেই একই তারাই কিন্তু অন্য ধর্মে যদি কোথাও অত্যাচার থাকে একদম চুপ করে বসে থাকে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে, পশ্চিমবঙ্গে কমিউনিস্ট সরকার ছিল, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য চুপ করে ভুলিয়ে রেখেছে। তুমি যে কোনো কমিউনিস্ট বা সিপিএম বা সিপিআই নেতাকে জিজ্ঞেস করবে যে মোগল আমলে এখানে হিন্দুদের অবস্থা কি ছিল, ওরা ইরফান হাবিবকে উদাহরণ দেবে। মোগল আমলে হিন্দুরা সব ঠিক ছিল নাকি, সব নাকি ঠিক ছিল, কোনো মন্দির ভাঙা হয়নি, কিচ্ছু হয়নি, মোগল আমলে সব ঠিক ছিল, এখন নাকি আমরা সব এগুলো রটাচ্ছি। এই সমস্ত অশিক্ষিত মূর্খগুলো এরাই কিন্তু শূন্য হয়েছে পশ্চিমবাংলায়। এরা কি প্রতিবাদ করে, প্রতিবাদ কে পাত্তা দেয়? মানে ইসলামকে আমরা যেরকম, ইসলামের একটা অংশ আছে যারা লিবারেল ইসলাম, বাংলাদেশে অনেকেই লিবারেল, অনেকের সঙ্গে আমার কথা হয়, আমার ধারণা 80% মানুষই ওখানে লিবারেল, তারা ভালো থাকতে চায়। কিন্তু যে 20% মানুষ যারা একটু মানে এক্সট্রিমিস্ট, তারাই গোলমালটা পাকায়, তারা সংঘবদ্ধ, তাদের হাতে অস্ত্র থাকে, অনেক সময় লোকে ভয় পায়। ঠিক সেই রকম কমিউনিস্টগুলোও তাই, কমিউনিস্টগুলো কিন্তু এই করতে করতে ডুবে গেছে। এক্সট্রিমিজম শেষ কথা বলে না, ইসলামিক ফান্ডামেন্টালিজম সেটাও ডুববে, ঠিক যেরকম কমিউনিস্টগুলো ডুবেছে। তাহলে সনাতনী নির্যাতনের প্রশ্নে ভারতের এখন কোন স্ট্যান্ডটা নেওয়া উচিত? একটা কথা বলি, ভারতের বিদেশ নীতিকে তাহলে ব্যাখ্যা করতে হবে। ভারত ইউজুয়ালি কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, এটা ভারতের বিদেশ নীতি একটা বৈশিষ্ট্য। ভারত কখনো কারোর ব্যাপারে হস্তক্ষেপ করে না, এক। দুই, ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে, এটা ভারতের বিদেশ নীতি আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং একটি দেশের যে সার্বভৌমিকতা, সভরেইনটি, ভারত তাকে মর্যাদা দেয়। ভারত কখনো কারোর জমি দখল করেনি, বরং ভারতের প্রায় কি বলবো 40,000 বর্গ কিলোমিটার বেশি, 43,000 বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে রেখেছে, আকসাই চীন। ভারতের একটা বড় এলাকা জম্মু ও কাশ্মীর দখল করে রেখেছে পাকিস্তান। সেটা অবশ্য আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কতগুলো হাস্যকর ফালতু সিদ্ধান্তের জন্য, ওটা একদম অ্যাবসলিউটলি কংগ্রেসের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দায়ী, তার ভুল নীতির জন্য সাফার করছি আমরা। কিন্তু আমরা কারোর জায়গা দখল করতে যাইনি। কিন্তু বহু ক্ষেত্রে আমি যা উদাহরণ দিই, আমি ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র নেই, বলতে পারবো না আগামী দিনে ভারতের নীতি কি হবে, কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে কতগুলো উদাহরণ দিই তোমাকে। তুমি জানো যে 50-এর দশক থেকেই তামিলনাড়ুতে একটা সমস্যা তৈরি হচ্ছিল। সমস্যাটা কি? সমস্যাটা তামিলনাড়ুর জন্য নয়, সমস্যাটা শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে যখন ওরা আমাদের পরের বছর ক্ষমতা স্বাধীনতা লাভ করলো, তারপর থেকেই ওখানকার যারা সিলোনিজ বা সিংহলি, তারা সিংহলি ভাষাটাকে জোর করে চাপাতে শুরু করলো, তামিল ভাষা বন্ধ মানে ব্যবহার বন্ধ করা শুরু করলো, সরকারি ভাষা রইল না, চাকরি বাকরিতে সিংহলিদেরই ম্যাক্সিমাম প্রাধান্য দেওয়া হলো। অথচ ওখানে তামিলরা ছিল অনেক বেশি অগ্রগণ্য, কারণ ওরা বিভিন্ন চা বাগানে কাজ করতো, কেউ কেউ চা বাগানের মালিক হয়েছিল, পড়াশুনো করতো। ফলে তামিলরা ওখানে একটা বেশ পাওয়ারফুল কমিউনিটি ছিল এবং ওরাই ম্যাক্সিমাম চাকরি টাকরি করতো। এটাকে আটকাতে সিলোনিজরা ওই সিংহলি ভাষাকে জোর করে চাপানো, নিজেরা চাকরিগুলো নিয়ে নেবো, তামিলদের চাকরি দেবো না, এইসব শুরু হলো। ফলে শুরু হয়ে গেল সিংহলি এবং তামিলদের মধ্যে গোলমাল। তামিলনাড়ু কিন্তু তার কোনো পার্টি নয় তো, কিন্তু তামিলনাড়ুতে গোলমাল শুরু হলো, কারণ তামিলনাড়ুর যারা তামিল তারা প্রতিবাদ শুরু করলো। ভারত সরকারকে অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে পড়তে হয়েছিল। এবং জেনে রাখো, রাজীব গান্ধীর সময় রাজীব গান্ধী ওখানে IPKF পাঠিয়েছিলেন, ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স। তাদের কাজ ছিল তামিল জঙ্গি গোষ্ঠীর সঙ্গে শ্রীলঙ্কা সরকারের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি যাতে বাস্তবে রূপায়িত হয় সেটা দেখা। ওই জন্যই IPKF-কে পাঠানো হয়েছিল এবং IPKF ওখানে অনেক দিন ধরে শান্তি রক্ষা করেছিল। ওটা রাজীব গান্ধীর অন্যতম একটা জঘন্য ভুল সিদ্ধান্ত ছিল, ওইটা ওনার করা উচিত হয়নি, ভুল হয়েছিল এবং তার জন্য ইন্ডিয়াকে এবং ওনাকে ব্যক্তিগতভাবে অনেক মূল্য দিতে হয়েছিল, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি যে কথাটা বলছি, ভারতবর্ষ কিন্তু নিজের অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে পড়তে বাধ্য হয়েছিল, কারণ তার রিয়াকশন ভারতে আসছে। এবারে বলি যে বাংলাদেশে যদি হিন্দুদের উপর নির্যাতন হয়, তার রিয়াকশন কিন্তু ত্রিপুরা, তার রিয়াকশন পড়তে পারে মেঘালয়ে, তার রিয়াকশন পড়তে পারে পড়বেই আসামে, এবার তার রিয়াকশন পড়বেই পশ্চিম বাংলায়।
তাহলে ভারত সরকার কি একেবারে চোখ বন্ধ করে বসে থাকবে? আন্তর্জাতিক রাজনীতিতে হয় এটা? কখনো হয় না। সুতরাং এখান থেকে যা বোঝার বুঝে নাও। আমি বলতে পারবো না যে আগামী দিনে ভারতবর্ষ কি করবে না করবে, কিন্তু ভারতের বিদেশ নীতি এর দ্বারা প্রভাবিত হবে না এটা আমি কি করে বলতে পারি? বলতে তো পারি না। ঠিকই তো বলছেন, কারণ রিয়াকশন তো পড়ছেই। কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার ফলে ওখানে হিন্দুদের থাকাটাই অসম্ভব হয়ে পড়ছে। অথবা এর আগেও যেটা আমরা বারবার দেখেছি বা আপনারা বারবার বলেছেন বিভিন্ন জায়গাতে, যে অনুপ্রবেশ ঘটছে এবং 500,000 টাকায় এখানে ভারতের স্বাধীনতা কিন্তু কিনে নিচ্ছে অন্য একদল, মানে বাংলাদেশ থেকে আসা লোক। সুতরাং বিদেশ নীতিতে তো প্রভাব পড়ছেই, পড়বেই। আচ্ছা ধরো যদি 1.5-2 কোটি হিন্দুরা চলে আসে, এখানে থাকবে কোথায়? ভারতবর্ষে থাকবে কোথায়? এমনিতে আমাদের দেশে প্রচুর জনসংখ্যার চাপটা বাড়বে, তার একটা বড় অংশ পশ্চিমবাংলায় চলে আসতে পারে। তার জন্য দেখবে এবারে ভারতবর্ষ একদম বর্ডারটা সিল করে দিয়েছে। বাংলাদেশে গোলমাল হওয়ার পর অনেকে আসতে চাইছিল, একদম বর্ডার সিল করে দিয়েছে। কারণ এখানে বক্তব্য একটাই, ওখানে দাঁড়িয়ে লড়ো, তোমরা ওখানে দাঁড়িয়ে লড়াইটা করো। এবং সেই সাহসটা পেয়েছে বলেই হিন্দুরা লড়ছে। যখন এই মোহাম্মদ ইউনূস একজন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিল, তাকে শুভেচ্ছা জানিয়েছেন, চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তার বক্তব্যটা দেখে নেবে তো কি বলেছিলেন তিনি। বলেছিলেন যে ওখানে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের জীবন এবং সম্পত্তি রক্ষা করার কথা উনি মনে করিয়ে দিয়েছিলেন। এটা সিগনিফিক্যান্ট। আরে ডিপ্লোম্যাসির নিজস্ব কতগুলো ল্যাঙ্গুয়েজ থাকে, ডিপ্লোম্যাসিতে কি গালিগালাজ হয় নাকি? ডিপ্লোম্যাসির ল্যাঙ্গুয়েজটা বুঝে নিতে হয় যে একটা দেশ কি চাইছে। এমনি বলতেন আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে, বলে দিলেই হতো। কিন্তু তারপর যখন এই লাইনটা যোগ করা হলো, ওখানকার সংখ্যালঘু বিশেষত হিন্দুদের জীবন এবং সম্পত্তি রক্ষা করার কথা মনে করিয়ে দেওয়া হলো, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজটা সাফিসিয়েন্ট নয় বোঝাটা? উনি কি বোঝাতে চেয়েছেন? তারপরে যখন আমেরিকার সঙ্গে আলোচনা হয়, তারপর যখন ডোনাল্ড ট্রাম্প বা তাঁর যারা ক্যাবিনেট যাদের করছেন তিনি, বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, সিআইএ এর ওখানকার রিজিওনাল দায়িত্ব দিয়েছেন, তুলসী গাবারকে যখন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন, তারা যখন বলেন যে ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, বন্ধ করতে হবে, মেসেজ ইজ কোয়াইট লাউড অ্যান্ড ক্লিয়ার। এখন মুশকিল হচ্ছে বাংলাদেশ যারা চালাচ্ছে একদল মূর্খ, আমরা জানি না সেই মেসেজটা বুঝতে পারবে কিনা, বাট যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। কারণ তা নইলে অনেক সমস্যা হয়তো ওদের জন্য অপেক্ষা করে আছে। সমস্যা তো আরো বেশি অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য। তার কারণ এক তো হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের যে চাপটা সেটা তো চলছেই, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে রীতিমতো হুমকি আসছে বারবার যে নাকি মানে বাংলাদেশের যে প্রভাবটা ভারতে পড়বে বা গোটা ইসলামিক বাংলাস্তান তৈরি করাবে, এরকম তো বারবার হুমকি পাওয়াই যাচ্ছে। তার উপর এখন নতুন যেটা বিষয় সেটা হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা নাকি ভারতের কাছে আবেদন জানাবে, এবং বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে রবিবার দিন মোহাম্মদ ইউনূস বলেছেন যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়ে তারা শেখ হাসিনাকে পাওয়ার পর তার 15 বছরের যা অপরাধ তার বিচার করবেন। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের মানে এই যদি দাবি হয়, তাহলে ভারত তো একটা মানে দ্বিচারিতার মধ্যে পড়ে যাবে যে বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা। ফালতু কথা বলে ওরা সব। আরে কত রকম ওগুলো কথাবার্তা বলে। ওরা জানে যে জানুয়ারির 20 পর ওদের কি হতে পারে, ফলে আগে থেকে একটু গেয়ে রাখছে আর কি, যাতে পালানোর রাস্তা রেডি করে আর কি। জানুয়ারি 20 পরে সরকারটা থাকবে। কয়েকদিন আগে ইউনূসের সরকারে 100 দিন হলো, 200 দিন দেখবে তো এই সরকারটা? যদি সরকার এটাকে বলে 200 দিন দেখবে এই সরকার, তোমার মনে হয় কখনো? আর ভারতকে বলবে, ভারত সুসুর করে হাসিনাকে তুলে দেবে মামার বাড়ি, নাকি মামার বাড়ির আবদার? বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু অনেকগুলো ধারা রয়েছে, কি কি অপরাধে কি কি ক্ষেত্রে ফেরত দিতে হবে, কোন কোন ক্ষেত্রে ফেরত দিতে হবে না, সেগুলো সব বলা আছে। ইউনূস একবার পড়ে নি কিনা? ইংলিশটা ভালোই তো বোঝে ভদ্রলোক, না পড়ে নি কিনা? ভারতকে বললো ভারত ফেরত দিয়ে দেবে, ইয়ার কি হচ্ছে নাকি? জীবনে ভারত ফেরত দেবে না। এক, দ্বিতীয় কথা উনি নিজে থাকবেন তো ততদিন ক্ষমতায়, ক্ষমতায় থাকুন তারপরে। আর জাতির উদ্দেশ্যে ভাষণ, এবার যখন ক্ষমতা যাবে নিজের উদ্দেশ্যে ভাষণ দিতে হবে। এবং এরা এবং এই যে সমস্ত সমন্বয়ক নামক কিছু লোককে নিয়েছে, বাচ্চা ছেলে সবগুলো, যাদের না আছে অভিজ্ঞতা না কিছু, ওই সমস্ত ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টগুলোকে নিয়ে পরস্পরকে ভাষণ দেবেন। আগামী দিনে ওই রকম রেডি করুন নিজেকে। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী জাহাজ এসে চট্টগ্রাম বন্দরে থামলো, এবং দেখা যাচ্ছে যে মানে এই বিষয়টা সাধারণ মানুষ কিন্তু একটু অন্য চোখে দেখছে, যেন মনে হচ্ছে যে মৌলবাদীদের হাতে বাংলাদেশকে তুলেই দিল ইউনূস সরকার। কি বলবেন? যদি তুলে দেয় তার সমস্ত ফলাফল ওদের ভোগ করতে হবে। আমি একটা কথা বলি, একটু আগে আমি খালেদা জিয়ার উদাহরণ দিয়েছিলাম, মিসম্যানেজমেন্ট এবং মিসরুল কাকে বলে ওটা ওই বিএনপি সরকার দেখিয়েছিল।
এবং যত রকম ভারত বিরোধী শক্তি ওখানে কিন্তু মদত পেয়েছিল, ভারত বিরোধী বিভিন্ন ওখানে চালানো হতো, শিবির চালানো হতো, বিভিন্ন নর্থ ইস্টের কিছু জঙ্গি গোষ্ঠীকে নিয়ে তাদের অস্ত্র শিক্ষা দেওয়া হতো, এগুলো কিন্তু হতো। এবং বেশ কিছু আলফা উগ্রপন্থী তারা কিন্তু ঢাকাতেও আশ্রয় নিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ওদের প্রত্যেককে ধরে ধরে ভারতের হাতে তুলে দিয়েছিলেন। ওই জন্যই ওই সমস্ত উগ্রপন্থী গোষ্ঠীগুলো একটা রাগ আছে। এখন কথা হচ্ছে যে একটা দেশ অন্য দেশের সঙ্গে ব্যবসা করতেই পারে। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে ব্যবসা করে কারো কিছু বলার থাকে না, করতেই পারে, স্বাধীন সার্বভৌম দেশ। কিন্তু অনেকে প্রশ্ন করছে যে সেখানে কি হতে পারে, অস্ত্র? কারণ বাংলাদেশের এক একটা অংশ বলা শুরু করেছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে নাকি অস্ত্র বিনিময়, অস্ত্র কেনার চুক্তি হোক, এবং দু একজন, তিনি আবার কোথাকার অধ্যাপক, সে ওই আসিফ নজরুলের মতো অধ্যাপক হতে পারে, সে নাকি বলেছে যে বাংলাদেশে পাকিস্তানের পরমাণু বসানো হোক ইত্যাদি ইত্যাদি। সমস্যা হচ্ছে যে অজ্ঞতার তো নানা রকম ডাইমেনশন থাকে। একটা যে অজ্ঞ সে কখনো মানতে চায় না সে একটা অজ্ঞ। আমি বারবার এর আগেও বলেছিলাম, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যখন ওদের লোক থাকে তাদেরও বলি, বাপু হয়ে যারা এই ধরনের কথা বলে তাদের একটু ভালো করে গিয়ে বোঝাও যে ভারতবর্ষ কি, একটু বোঝাও। ওরা ভাবে লাঠি দিয়ে যদি ভারতবর্ষকে দমন করবে। ভারতবর্ষের হাতে নিউক্লিয়ার ওয়েপন আছে, একটু ভালো করে বোঝো। ভারতবর্ষের হাতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, যেটা এখান থেকে 5,000, 6,000, 8,000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে। তোমার তো এটা কয়েক 1,500 কিলোমিটার, তাও লাগবে না, কয়েকশো কিলোমিটার। ওটা ব্রাহ্মসী যথেষ্ট নিকেশ করে দিতে। কিন্তু ভারত কখনো করে না, করবেও না, কারণ ভারতবর্ষ একটা শান্তিকামী দেশ। কিন্তু তারপরেও যদি এমন হয়, একবার খালেদা জিয়ার ছেলে কিন্তু একটা মামলায় আছে, তার প্রত্যক্ষ ষড়যন্ত্রে নাকি ভারতবর্ষের নর্থ ইস্টে একটা পুরো জাহাজ অস্ত্র পাঠানো হচ্ছিল, ধরা পড়ে গিয়েছিল, এবং সেখানে খালেদা জিয়ার ছেলের নামও জড়িয়ে গিয়েছিল। ও যে লন্ডনে পালিয়ে লুকিয়ে বসে আছে। তো প্রশ্ন হচ্ছে, এরপর যদি এই ঘটনা ঘটতে থাকে যে এখানে অস্ত্র পাঠানো হচ্ছে, এখানকার জঙ্গিদের ওখানে করা হচ্ছে, মানে মদত দেওয়া হচ্ছে, আশ্রয় শিবির চালানো হচ্ছে, একটা জিনিস জেনে রাখুক, পাকিস্তান ওরকম আশ্রয় শিবির চালাচ্ছিল, ভারতবর্ষ গিয়ে ভেতরে ঢুকে মেরে দিয়ে এসছে। আর বাংলাদেশ তো একেবারে একটা অতি দুর্বল দরিদ্র দেশ। তবু শেখ হাসিনা দেশটাকে একটু ডেভেলপিং কান্ট্রিতে পরিণত করেছিলেন, এলডিসি থেকে, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে, ওরা আবার ওখানে নামিয়ে দিয়েছে। একটু যেন শতবুদ্ধি মাথায় আসে, যেন ওইসব ভূত বুদ্ধি না ধরে। আমাদের গ্রামের দিকে একটা কথা আছে, মাথায় ভূত চাপলে ভূত বুদ্ধি ধরে। এদের বোধহয় ভূত বুদ্ধি ধরেছে। এই সমস্ত ক্রিমিনাল গুলোর মাথায় ভূত বুদ্ধি ধরে, ও মার খেলে সব ঠিক হয়ে যাবে, সিধে হয়ে যাবে।